কবিরা কোথায় আজ? উত্তরার জলসাঘরে এখনো কি নাচ দেখায় তারা? সবাই কি দুর্যোধনের কেনা, নাকি বিরাট রাজার কৃতদাস? বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার এই নরকে কবিতায় কবিদের সম্পর্কে যদিও এরকম মন্তব্য করেছিলেন, তবু যে সব কবিরা এরকম নন তার প্রমাণ তোমাদের আজকের ক্লাসে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটার মধ্য দিয়েই বুঝতে পারবে। আজকে আমরা পড়ব ভারভারা রাওয়ের লেখা চারণ কবি কবিতাটা। ভারভারা রাও তিনি কবি ছিলেন ঠিকই, কিন্তু তার আসল যে পরিচয় তা হলো তিনি একজন প্রতিবাদী মানুষ। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে অন্তত সারা জীবনে 30 থেকে 40 বার জেলে যেতে হয়েছে। সেই ভারভারা রাও দক্ষিণ আফ্রিকার আর একজন কবি, মানে প্রতিবাদী কবি, যার নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ, যাকে এক নিরাপত্তা কর্মীর হত্যার অপরাধে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং তিনি যে হত্যা করেছিলেন তার কোনো প্রমাণও ছিল না, অথচ বোথা সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তখন এই ভারভারা রাও তিনি নিজেও জেলবন্দী ছিলেন। সেই ভারভারা রাও আর একজন প্রতিবাদী কবি, সেই প্রতিবাদী কবির প্রতিবাদ, তার মৃত্যুদণ্ডের প্রতিবাদ করে তিনি এই কবিতাটা লিখলেন। তো এই কবিতা সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন এবং সমাজ, দেশ, কাল সম্পর্কে কবির প্রতিবাদের ভাষা এই কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আমরা কবিতাটা আলোচনা করতে করতে চলো দেখে নিই। আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমি চারণ কবি এবং ভারভারা রাও এই সম্পর্কে তোমাদের যে তথ্যগুলো দিলাম সেটা একটু বিস্তারিত এবং কবিতা সম্পর্কে সামান্য একটু বিশ্লেষণ করব, তবেই তোমরা এমসিকিউ প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। তো দেখে নাও, পেন্ডিয়ালা ভারভারা রাও তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940-এর 3রা নভেম্বর। তিনি ছিলেন একজন কবি, শিক্ষক এবং তেলেঙ্গানা তথা ভারতীয় লেখক। তিনি 2018 সালের ভীমা কোরেগাঁও সংস্থিতার একজন অভিযুক্ত এবং জামিন অযোগ্য বেআইনি কার্যকলাপ আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রাওকে ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এটাও সম্ভবত আরোপিত প্রমাণের ভিত্তিতে। 2022 সালের আগস্টে তিনি চিকিৎসার ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি পান। যাই হোক, এবার কবিতাটার উৎস সম্পর্কে একটু জেনে নিই, যেটা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো দেখে নাও, চারণ কবি অনুবাদ কবিতাটি মূল রচনা হলো কবি, অর্থাৎ এটা তেলেঙ্গানা ভাষায় কবি নামক যে কবিতা সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটি 1985 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর রচিত হয়েছিল। আর এই কবির ইংরেজি অনুবাদ দ্য বার্ড, এই অনুবাদটা করেন ডি ভেঙ্কট রাও। মনে রেখো, এই ডি ভেঙ্কট রাও ভারভারা রাওয়ের আরও অনেক কবিতা অনুবাদ করেছিলেন, প্রায় সব কবিতাই অনুবাদ করেছিলেন। আর এই যে কবিতা তোমাদের চারণ কবি, এটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম ভবিষ্যথু চিত্রপটম, 1986-তে লেখা ভবিষ্যৎ চিত্রপট, যেটাকে বাংলা করলে হয়। আর অনুবাদের উৎস কি, মানে বাংলায় যেটা অনুবাদ করা হলো তার উৎস কি? প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকার 15তম সংখ্যায় 2019-এর 13 জানুয়ারি শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি প্রকাশিত হয়। এই গেল উৎস। এবার কবিতাটার প্রেক্ষাপটটা তোমরা জেনে নাও, যেটা খুবই জরুরি। ভারভারা রাওয়ের অন্যান্য কবিতার মতো চারণ কবিও একটি প্রতিবাদী কবিতা। 1985-এর 23শে অক্টোবর কবিতাটি লেখা হয় এক কবির মৃত্যুর প্রতিবাদে। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার কবি মালেসেলা বেঞ্জামিন মোলায়েজ, যার কথা আমি বলছিলাম। কবিতাটি তাকে স্মরণ করে উৎসর্গ করা হয়। বেঞ্জামিন মোলায়েজকে নিরাপত্তা পুলিশকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মুক্তিযোদ্ধা বেঞ্জামিন দীর্ঘদিন ধরে বর্ণবিদ্বেষী
বোথা সরকারের বিরুদ্ধে সরব ছিলেন। সেই কণ্ঠকে স্তব্ধ করতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 18 অক্টোবর 1985 খ্রিস্টাব্দে মাত্র 30 বছর বয়সে তাকে প্রেটোরিয়া কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। বর্ণবিদ্বেষী সরকারের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদী কবির মৃত্যুর কারণ। সারা পৃথিবী এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেও বেঞ্জামিনকে কিন্তু ফাঁসি দেয় বোথা সরকার। আর মৃত্যুদণ্ড পাওয়ার আগের দিন বেঞ্জামিন দেখা করেছিলেন মায়ের সঙ্গে। শেষ বিদায়ের দিনে এই প্রতিবাদী কবি মায়ের কাছে বার্তা দিয়ে মুক্তিকামী বিপ্লবীদের জন্য বলে যান। এটা এক অসাধারণ লাইন। দেখো, I am proud of what I am. The storm of oppression will be followed by the rain of my blood. I am proud to give my life, my one solitary life. এটা মোলাইজ পোয়েমস প্রিন্টেড ইন দ্য উইকলি মেল এই পত্রিকায় বের হয়েছিল। এটার বাংলা করলে ঠিক এরকম দাঁড়ায়, আমি যা আছি তার জন্য আমি গর্বিত। নিপীড়নের ঝড় আমার রক্তের বৃষ্টি দ্বারা অনুসরণ করা হবে। আমি আমার জীবন দিতে পেরে গর্বিত, আমার একক জীবন। এই মর্মান্তিক ঘটনায় উদ্বুদ্ধ করেছিল, এই ঘটনাটা উদ্বুদ্ধ করেছিল আর এক প্রতিবাদী কবি ভারভারা রাওকে। তিনি তখন জেলবন্দি, অর্থাৎ যখন মারা যাচ্ছেন মোলায়েজ, ঠিক তার 5 দিন পর এই কবিতাটা কিন্তু লেখা হচ্ছে। বন্দিশালা থেকে 6 সংখ্যক চিঠিতে ভারভারা রাও লিখলেন, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। লেখা হলো কবি, বাংলা অনুবাদে চারণ কবি কবিতাটি। এই গেল কবিতার প্রেক্ষাপট। এটা অবশ্যই জেনে রাখবে, তার কারণ হচ্ছে কবিতাটা বোঝার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবার চারণ কবি বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নাও। ব্যাকরণগতভাবে চারণ শব্দের অর্থ হলো স্তুতি পাঠ। স্তুতি পাঠ স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রা অভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়াতেন তাদেরকে চারণ কবি বলা হয়। তবে চিরকালই চারণ কবিরা ইতিহাসে উপেক্ষিত থেকে গেছেন। তারা গ্রাম বাংলায় পালা করে করে গান করতেন। এরকম অনেক চারণ কবির আমরা নাম পাই বাংলায়। তবে দুজন বিখ্যাত চারণ কবি হলেন কবি মুকুন্দ দাস ও বিজয় সরকার। চলো এবার আমরা চারণ কবি কবিতাটার মধ্যে সরাসরি প্রবেশ করি। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। দেখো, কবিতার সরাসরি প্রথম বাক্য থেকেই কিন্তু সেই মোলায়েজের ঘটনাটা কিন্তু কবি লক্ষ্য করে তিনি এই বিষয়টাকে লেখার চেষ্টা করেছেন বা তার কবিতার মধ্যে এই বিষয়টাকে আনার চেষ্টা করেছেন। কবিতাটি স্বৈরাচারের মুখোশ খুলে দেয় প্রথম লাইন থেকেই। বোথা সরকার যে বেঞ্জামিনকে বন্দি করে এবং চলে জোর করে তার স্বীকারোক্তি সংগ্রহ, এবং সেই বিষয়টাকে দেওয়া হয়েছে যে কি নিয়মকানুনের কোনো পরোয়া না করে বর্ণবিদ্বেষী সরকার ফাঁসির আদেশ দেয়। কবি সেই ঘটনাকে স্মরণে রেখেই কবিতার প্রথম লাইনটি ধরেছেন। স্বয়ং রাষ্ট্রতন্ত্রই যদি নিয়মকানুন লোপাট করে দেয় তখন তো আর কারোর কিছু করার থাকে না। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। আর সেই সময়টা ছিল খুব খারাপ সময়। বোথা সরকার খুব অত্যাচারী একজন শাসক ছিলেন। নিরীহ মানুষদের গলায় যেন ফাঁস পরিয়ে দেওয়া হচ্ছে। যাদেরকে তুলনায় একটু কালো বা তাদেরকে কালো আদমি বলা হয়, আফ্রিকার যে সমস্ত মানুষদেরকে, তাদের উপরে এই অত্যাচার, গোরাদের অত্যাচার কালোদের ওপরে, এই অত্যাচার নিরীহ মানুষদের ওপরে চলে। এবং আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সেই কালো হাত, বোথা সরকারের কালো হাত, তারা যেন সেই শাসক দল যেন মেঘের দলের মতো এদের গলায় ফাঁস লাগিয়ে কণ্ঠরোধ করছে।
অত্যাচারীর বিষাক্ত হাত শোষণ করে চলেছে নিরীহ মানুষগুলোকে, গলায় ফাঁস লাগিয়ে তাদের যেন সেই প্রতিরোধের কণ্ঠকে রোধ করা হচ্ছে, তাদের শেষ জীবনী শক্তিটুকু যেন কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু কবি এখানেই থেমে থাকলেন না। তিনি বললেন, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। তাই কবি বলতে চাইলেন, এই যে শত শত অত্যাচার, এত আঘাত, কিন্তু শত আঘাতেও তাদের রক্ত ঝরে না, চোখের জলটুকু যেন শুকিয়ে গিয়েছে। আসলে এই যে টালমাটাল পরিস্থিতিতে মানুষ যখন সব কিছুকে হারিয়ে ফেলেছে, তখন মানুষ সেই অত্যাচারী একনায়কতন্ত্রী শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আসলে এই যে ঘূর্ণিপাক কাদের ঘূর্ণিপাক? মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, অর্থাৎ অত্যাচার। সেই শাসক শ্রেণীর অত্যাচারকে এখানে বজ্রপাতের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেন প্রলয় নাচনে নেচে উঠেছে গোটা রাষ্ট্র। এবং কি হচ্ছে, সেই ঝিরঝিরে যে বৃষ্টি ছিল, অর্থাৎ তাদের অত্যাচারে সাধারণ মানুষেরা যে ক্ষেপে উঠেছিল, সেই ঝিরঝিরে বৃষ্টি এককালে প্রলয় ঝড় উঠে উঠল, যেন তারা যেন নটরাজ মূর্তি ধারণ করলো। সাধারণ মানুষকে যেন আর আটকে রাখা গেল না। এই সূত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, যখন বেঞ্জামিনকে বন্দি করা হয় তখন কিন্তু প্রচুর প্রতিবাদ এসেছিল। শুধু আফ্রিকায় নয়, আফ্রিকার বাইরেও কিন্তু এই প্রতিবাদের ঝড় উঠেছিল। যাই হোক, আমরা শেষ 4টে লাইন দেখি। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এটাও সেই বেঞ্জামিনের সেই জেলে তার মৃত্যুর জন্য অপেক্ষা করার সময়ের কথা বলা হচ্ছে। দেশমায়ের এই দুর্ভাগার সময়ে কারাগারে বন্দি থেকেও কবি উচ্চারণ করে গেছেন তার অমোঘ স্বর। একটু আগের স্লাইডেই যেটা দেখালাম, যে তার মাকে তিনি কি বলে গেছিলেন তার পরবর্তী উত্তরসূরি বিপ্লবীদের জন্য। 18ই অক্টোবর মৃত্যুদণ্ডের আগের দিন বেঞ্জামিনের সঙ্গে যখন তার মা দেখা করতে আসেন, তখন তিনি সেই অমোঘ স্বর তিনি বলে গেলেন। অমর হয়ে থাকে তার সেই লিপিকার স্বর। আই এম প্রাউড অব হোয়াট আই অ্যাম, দ্য স্টর্ম অফ অপারেশন উইল বি ফলোড বাই দ্য রেইন অফ মাই ব্লাড, আই এম প্রাউড টু গিভ মাই লাইফ। তিনি সবসময় বলছেন যে আমি আমার জীবন দিয়ে আমি গর্ব অনুভব করছি। তাই কবিকে কিন্তু আটকে রাখা যায়নি। কবির কোনো লিপিকার স্বর জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে, কবিকে আটকানো গেছিল, কিন্তু কবির স্বরকে কিন্তু আটকানো যায়নি। কবির স্বরও কিন্তু তখনও পর্যন্ত কিন্তু সেই জেলের ভিতরেও কিন্তু সেই আগুন ঝরিয়ে দিয়েছিল। এই গেল তোমাদের প্রথম স্তবক। দ্বিতীয় স্তবকটা দেখে নাও। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। দেখো, যখন কাঁপন লাগে জিভে, কখন জিভে কাঁপন লাগে? যখন জিভ দিয়ে কোনো আওয়াজ, শব্দ বা গান বেরিয়ে আসে। তাই কবি এখানে বলছেন যে তার মুখ বা জিভ দিয়ে যেন সেই কাঁপন স্বর বেরিয়ে আসছে। কিসের স্বর? বিপ্লবের স্বর। এবং বাতাসকে মুক্ত করে দেয় সুর। এটা দেখে নাও। তাহলে এতদিন পর্যন্ত কবির জিভেই কিন্তু সেই কাঁপনটা ছিল, কিন্তু কবি যেন বাতাসকে মুক্ত করে দিলেন। অর্থাৎ কবির স্বর আর শুধুমাত্র কোনো একজনের ব্যক্তি স্বর থাকলো না, কবির স্বর হয়ে গেল জনগণের স্বর, কবির কণ্ঠ হয়ে গেল জনগণের কণ্ঠ। একক স্বর গণসঙ্গীতের আকার নেয়, মুক্তি পায় প্রতিবাদের ভাষা। আর তখনই রাষ্ট্র ভয় পেয়ে কবির গলায় কষে ফাঁস লাগিয়ে দেয়। দেখো, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। আমরা তো জানি, আমরা বাংলাতেও এমন কবিকে দেখেছি, যেমন নজরুল ইসলামের কথা বলা যায়, যিনি তলোয়ার করেছিলেন তার কলমকে। ঠিক সেই রকমই বুঝলেন, গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা কারা? ওরা হচ্ছে ওই স্বৈরতন্ত্রী বা স্বৈরাচারী শাসকেরা।
কয়েদ করে তাকে, আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। তাই কবিকে হয়তো আটকে রাখা যায়, কবি মানুষটাকে, তার প্রাণ সত্তাটাকে আটকে রাখা যায় না। মানে কবি মানুষটাকে আটকে রাখা গেলেও কিন্তু তার প্রাণকে, তার আত্মাকে আটকে রাখা যায় না। অর্থাৎ মুক্তি পায় কবির প্রতিবাদের ভাষা, আর তখনই রাষ্ট্র ভয় পেয়ে কবির গলায় কষে ফাঁস লাগিয়ে দেয়, যাতে আর কোনো স্বর বাইরে জনগণের হাতিয়ার হয়ে না ওঠে। কিন্তু রাষ্ট্রতন্ত্র জানে না ফাঁসির দড়ি গলায় বেঁধেও কবির রুদ্ধশ্বাস প্রতিবাদের সুর গর্জে তুলবে আম জনতাকে। এই গেল দ্বিতীয় স্তবক। এবার শেষ এবং তৃতীয় স্তবক। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। আমরা বারবারই বলি, যখন আমাদের বিপ্লবীরা সেই ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছিলেন, কবিও যেন সেই জয়গানের কথাই বললেন। কি বললেন? ফাঁসির মঞ্চ ভারসাম্য রক্ষার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। তাহলে ফাঁসি দিয়ে কিন্তু প্রতিবাদকে আর রক্ষা করা যাচ্ছে না, প্রতিবাদকে কিন্তু আর রোধ করা যাচ্ছে না। আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। আর সেই ফাঁসুরে সেই শাসক, স্বৈরতান্ত্রিক বা স্বৈরাচারী বোথা শাসককে কিন্তু সেই ফাঁসুরের যে রূপ নিয়েছিল তাকেই যেন মানুষেরা কি করেছিল? ঝুলিয়ে দিয়েছিল সেই ফাঁসি কাটেই। অর্থাৎ বেঞ্জামিনের হয়তো শারীরিক মৃত্যু হয়েছিল এই ফাঁসির মঞ্চে, কিন্তু তার মানসিক মৃত্যু হয়নি। তিনি যে মানসিক তেজ ফাঁসির মঞ্চে দিয়ে গেলেন, সেটাই সারা জীবন মনে রেখেছিল মানুষ। রাষ্ট্র যখন কল্যাণময়ী ভূমিকা ছেড়ে হয়ে ওঠে অত্যাচারী, বর্ণবিদ্বেষী, স্বৈরাচারী, ফাঁসিবাদী হয়ে জনগণের মুক্ত কণ্ঠে ফাঁস হয়ে বসে, তখনই কবির কলম কিন্তু আগুন ছড়ায়। রাষ্ট্র ভয় পায়, কবিকে বন্দি করে, হত্যা করে। তাই কবির সেই নশ্বর জীবন হয়তো শেষ হয়ে যায়, কিন্তু কবির লেখা জেগে থাকে ধ্রুবতারার মতো, যা জাগ্রত করে মানুষের বিবেককে। জনগণের প্রতিবাদী সত্তার বিস্ফোরণ ঘটায় কবির সেই লেখনী। যে রাষ্ট্রতন্ত্র এতদিন ফাঁস পড়িয়েছে, একদিন জনগণ তা ছিনিয়ে নেবেই, তেমনই এক দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে কবিতাটি শেষ হয়েছে। তো এই গেল কবিতা। তাহলে এই কবিতায় কবি সেই দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকার যে সহ্য করতে না পেরে যে মুক্তিকামী বেঞ্জামিন মোলায়েজকে যে হত্যা করেছিলেন, তার প্রতিবাদে কবিতাটা যদিও লেখা হয়েছে, তবুও কবিতাটা শুধুমাত্র সেখানেই আটকে না থেকে কবিতাটা চিরকালীন এক বিপ্লবের কবিতা, চিরকালীন রাষ্ট্রের স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে এক জনগণের কবিতা হয়ে উঠেছে। এই গেল কবিতা। চলে এবার আমরা এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রবেশ করি। তবে এমসিকিউ এই প্রশ্নগুলো করার পূর্বে তোমাদেরকে মনে করিয়ে দিই, অবশ্যই কবিতাটা বারবার পড়ো, পারলে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের এই কবিতার প্রশ্নের উত্তরগুলো দিতে সুবিধা হবে। প্রথম প্রশ্নটা দেখে নাও। চারণ কবি কবিতাটি রচয়িতা কে? মার্কেজ, কে শিভারেড্ডি, ভারভারা রাও, এনপি যোশী। এটা বুঝতেই পারছো, এটার উত্তর হবে ভারভারা রাও। নেক্সট দেখে নাও, ভারভারা রাও এর পুরো নাম কি? বিশ্বপতি ভারভারা রাও, পেন্ডিয়ালা ভারভারা রাও, ভেঙ্কটেশ ভারভারা রাও, ভারভারা ভেনুগোপাল রাও। তো দেখো, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন পুরো নামটা বলে দিয়েছি। পুরো নাম হচ্ছে কবির পেন্ডিয়ালা ভারভারা রাও। নেক্সট প্রশ্ন, ভারভারা রাও মূলত কোন ভাষার কবি? তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়। তিনি অবশ্যই তেলুগু ভাষার কবি, তেলেঙ্গানার কবি, তাই তার ভাষা হচ্ছে তেলেগু। পরের প্রশ্ন, চারণ কবি কবিতাটির অনুবাদককে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায় এবং শঙ্খ ঘোষ। এটাও আশা করছি পারবে।
শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, চারণ কবি তেলেগু ভাষায় মূল কবিতাটি হলো, অর্থাৎ মানে এই কবিতাটা তেলেগু ভাষাতে যখন লেখা হয় তখন এই কবিতাটার নাম কি ছিল? এটাও তোমরা জানো, এটার নাম হচ্ছে কবি। জানো এই কারণেই বললাম, কারণ আমি এটা আলোচনা করেছি। পরের প্রশ্ন, চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ওরেগিম্পু, সমুদ্রম, ভবিষ্যৎ চিত্রপটম, মুক্তকান্তম। এটা হবে ভবিষ্যৎ চিত্রপটম। তো একটু ভালো করে মনে রাখবে, এগুলো অনেক বইয়ে দেখবে ভবিষ্যৎ চিত্রপট এরকমও থাকতে পারে, বাংলা করা হয়েছে। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেশ, বর্তমান, সেতুবন্ধন এবং সন্দেশ। তো এটা সেতুবন্ধন পত্রিকায় সম্পাদিত হয়েছিল, এটাও আমি আগে বলেছি। চারণ কবি কবিতাটি যে কবি কে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ যে কবিকে এই কবিতাটা উৎসর্গ করা হয়, তিনি হলেন বেঞ্জামিন মোলায়েজ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, সুভাষচন্দ্র বোস। অবশ্যই বেঞ্জামিন মোলায়েজকে নিয়ে যেহেতু লেখা, তাই উৎসর্গ তাকেই করা হয়। পরের প্রশ্ন, জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, কি নিয়ে বেরিয়ে আসছে? তো এই কবিতাগুলোর মানে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কবিতাটা খুব ভালো করে পড়তে হবে। দেখো, মায়ের হাসি মাখা মুখ নিয়ে, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, জনগণের চিন্তা মাথায় নিয়ে, আর বিপ্লবের বার্তা নিয়ে। এটা হবে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। পরের প্রশ্ন, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে, শক্তিশালী, বাজ, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। তাহলে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে কি? এর উত্তরটা হবে খ, বাজ। নেক্সট, চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? এটা অবশ্যই মনে রাখবে, 3টি, 4টি, 2টি, 6টি। স্তবক সংখ্যা হচ্ছে 3টি। 3টে স্তবকে এই কবিতাটা লেখা। চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত? 25টি, 24টি, 28টি, 8টি। পংক্তি কথার অর্থ হচ্ছে লাইন। তো তোমরা একবার গুনে দেখে নেবে, আমি যে উত্তরগুলো বলছি সেটা যে সম্পূর্ণভাবে সঠিক সেটা হয়তো নাও হতে পারে, অনেক সময় আমারও দু একটা ভুল হয়ে যেতে পারে, তাই তোমরাও একবার চেক করে নেবে। তো চারণ কবি কবিতার পংক্তি সংখ্যা কিন্তু 24। পরের প্রশ্ন, চারণ কবি কাদের বলা হয়? ক, যে কবি জেলে বসে কবিতা লেখেন ও পাঠ করে শোনান। খ, যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন ও রোজগার করেন। গ, যে কবি মঞ্চে তার স্বলিখিত ও অন্য কবির কবিতা পাঠ করেন। আর ঘ, যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে সাধারণের কাছে পৌঁছে দেন। তো এটার উত্তর হবে ঘ। পরের প্রশ্ন, যখন সব লোপাট, কি লোপাট? নথিপত্র, ধনসম্পত্তি, নিয়মকানুন, গয়নাগাটি। এটা দেখো কবিতার প্রথম লাইন, নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। তাই এটার উত্তর হবে নিয়মকানুন। পরের প্রশ্ন, নিয়মকানুন কি করা হয়েছে? এটাও দেখো ওই একই ধরনের প্রশ্ন, সংরক্ষণ, লোপাট, বিসর্জন, সংশোধন। তো এটা হবে লোপাট। পরের প্রশ্ন, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? দেখে নাও, বৃষ্টি ঝরাচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়, মায়ের অশ্রু হয়ে ঝরছে, প্রলয় ঘটাচ্ছে। সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি হবে উত্তর? ফাঁস লাগাচ্ছে গলায়, এটা হবে। পরের প্রশ্ন, চুইয়ে পড়ছে না কোনো, কি চুইয়ে পড়ছে না? দেখে নাও, অশ্রু, ঘাম, কুম্ভীরাশ্রু, রক্ত। এটাও ভালো করে কবিতাটা দেখো, তাহলে বুঝতে পারবে এটার উত্তর হবে রক্ত। পরের প্রশ্ন, কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে? ঘূর্ণিপাকে, নিম্নচাপে, দুর্বিপাকে, মেঘের ডাকে। তো বিদ্যুৎ বাজ হয়ে উঠেছিল কবিতা অনুযায়ী ঘূর্ণিপাকে। পরের প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে? প্রবল বর্ষণে, প্রলয়ে, প্রলয় ঝড়ে, বন্যায়। তো এটার উত্তর হবে প্রলয় ঝড়ে, অর্থাৎ গ। পরের প্রশ্ন, জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, কি বুকে নিয়ে? কবিতার বই, মায়ের বেদনাশ্রু, মানে ক্রন্দন রোল এবং স্মৃতিচিহ্ন।
তো তোমরা দেখে নেবে কবিতার লাইন, সেই লাইন অনুযায়ী মানে কবিতা অনুযায়ী এটার সঠিক উত্তর হলো খ, মায়ের বেদনাশ্রু। পরের প্রশ্ন, যখন সব লোপাট প্রমাণ, নথিপত্র, নিয়মকানুন, ধনসম্পত্তি। এটা একবার হলো, প্রশ্নটা একবার রিপিট হয়ে গেছে, এটা হচ্ছে নিয়মকানুন। পরের প্রশ্ন, আর ঢেউ তোলা মেঘের দল, কিসের ঢেউ? সমুদ্রের, সময়ের, বিপ্লবের, নদীর। তো এটা হবে সময়ের ঢেউ। পরের প্রশ্ন, বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, প্রলয়োল্লাসে, নিম্নচাপে, দুর্বিপাকে, ঘূর্ণিপাকে। কিসে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজটা? ঘূর্ণিপাকে। পরের প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয়ঝড়, তুষারপাত, প্রবল বর্ষণ, বন্যা। তো এটা হবে প্রলয় ঝড়। পরের প্রশ্ন, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে কবির গলায়, ফলত চুঁইয়ে পড়ছে না কোনো ঘাম, চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও, কেবল ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তো এটা ভালো করে দেখে নেবে, এই ধরনের প্রশ্ন আমি আগেই বলেছি আসবে। তো এটার উত্তর হবে 25-এর উত্তর হবে গ, অর্থাৎ এই দুটো সঠিক, 2 এবং 3, এই দুটো সঠিক, বাকি দুটো ভুল। এটার উত্তর হবে গ, তোমরা ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, মায়ের ডট 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 দেওয়া আছে দেখো, বুকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে মায়ের কি বুকে নিয়ে? গ, বেদনাশ্রু বুকে নিয়ে। পরের প্রশ্ন, জেলের গরাত থেকে বেরিয়ে আসছে কবির কোনো গানের সুর, গলার স্বর, হাহাকার ধ্বনি, লিপিকার স্বর। তো এটার উত্তর হবে ঘ, লিপিকার স্বর। পরের প্রশ্ন, যখন লাগে জিভে, কি লাগে? শিহরণ, কাঁপন, কণ্টক, তাপ। তো এটার উত্তর হবে খ, কাঁপন, যখন জিভে কাঁপন লাগে। পরের প্রশ্ন, গান যখন হয়ে ওঠে, কি হয়ে ওঠে? যুদ্ধেরই বাদ্য, যুদ্ধেরই অস্ত্র, যুদ্ধেরই শস্ত্র, গীতিকাব্য। এইরকম দিলে কবিতায় হুবহু যে শব্দগুলো থাকবে সেটাই দিতে হবে। যদিও খ আর গ মানে এই দুটো মানে যদি আমরা অর্থ অনুযায়ী দেখি দুটো একই, তবুও কিন্তু উত্তর হবে গ, যুদ্ধেরই শস্ত্র। তোমাদের কবিতায় এইভাবেই লেখা আছে। পরের প্রশ্ন, ডট 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 জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ডট 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 দিচ্ছে ঝুলিয়ে, শূন্যস্থান পূরণ করো। মানে এই দুটো শূন্যস্থানে কি হবে? এটার উত্তর হবে খ, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। পরের প্রশ্ন, কিন্তু তারই মধ্যে কবি তাঁর সুর নিয়ে জনতার মাঝখানে ফেলেছেন, কি ফেলেছেন? শ্বাস, অশ্রু, রক্তর ফোঁটা আর বিষাদ। তো এটার উত্তর হবে ক, শ্বাস। পরের প্রশ্ন, কবিকে তখন ভয় পায় ওরা, কবিকে ওরা কখন ভয় পায়? ক, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, আর উপরের সবগুলি। তো দেখো কবিতাটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে এটার সঠিক উত্তর কিন্তু উপরের সবগুলি। কবিকে তখন ভয় পায় ওরা, কখন ভয় পায়? যখন এই 3টে ঘটনা ঘটে। এবার আমরা লাস্ট এবং শেষ প্রশ্নে চলে যাই। আর শুধু ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুরে কথার অর্থ হলো ফানুস, যারা হত্যা করে, যারা ফাঁসি দেয়, কোনোটিই নয়। তো তোমরা জানো ফাঁসুরে কথার অর্থ হলো যারা ফাঁসি দেয়, মানে জেলবন্দি আসামি যাদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়, তাদেরকে যারা ফাঁসি দেয় তাদেরকে বলা হয় ফাঁসুরে। এই গেল আজকের এমসিকিউ নিয়ে আলোচনা। ক্লাসটা একটু বড় হয়ে গেল, যাই হোক আশা করছি তোমরা সময় নিয়ে পুরো ক্লাসটা দেখবে। পরবর্তীকালে আমি তোমাদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা জানিয়ে দেব, এবং এই ক্লাসে ডেসক্রিপশন বক্সে যা যা ক্লাস নেওয়া হয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো।